ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপ্লোরস। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফিতে ক্যামেরা সেটিং 2023 কেন বলছি, আমি এই সালে বসে ভিডিওটা বানাচ্ছি এবং প্রতি বছর প্রতি সময় মানে প্রত্যেকটা দিন সময়ের সাথে সাথে সেটিংস কিন্তু পাল্টাচ্ছে। কারণ আমাদের কাছে যে গ্যাজেটসগুলো আসছে, ক্যামেরা আসছে, লেন্স আসছে, লাইট আসছে, তাদের পাওয়ার চেঞ্জ হচ্ছে, তাদের সেন্সার চেঞ্জ হচ্ছে, সুতরাং আমরা কিন্তু অ্যাকর্ডিংলি সেটিংস চেঞ্জ করে নিচ্ছি। আমি খুব বেশি টপিকের ওপর বলবো না, 5টা থেকে 6টা খুব ভাইটাল ইস্যুস। আর বিফোর উই স্টার্ট আমি সবার আগে যেটা বলতে যাই সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেফটি অ্যান্ড সিকিউরিটি এখানে একটা বড় কনসার্ন, তার একটা কারণ আছে। একদম টপিক দিয়ে শুরু করি। আপনি যখন ক্যামেরাটা ইউজ করছেন, আমি ধরে নিচ্ছি আপনি লেটেস্ট টেকনোলজি ইউজ করছেন, যে এখন যেমন মিররলেস আছে বা পুরনো ডিএসএলআর আছে। আমার ফার্স্ট সাজেশন হচ্ছে ইয়োর ক্যামেরা মাস্ট হ্যাভ 2 মেমোরি কার্ড স্লটস। দুটো মেমোরি কার্ড স্লটে কী হয়, একই ছবি দুবার করে যায়। এখানে একটা সেটিং করা যায় যে কোনোটাতে জেপেগ যাবে বা কোনটাতে র যাবে, কিন্তু আমি সবসময় বলি অলওয়েজ ওভারফ্লো। ওভারফ্লো মানে কি, দুটো স্লট আছে, সেই দুটো স্লটে অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি দুটো করে ফাইল যাবে, মানে রও যাবে এবং জেপেগ যাবে। আমরা সবসময় বলি অলওয়েজ শুট ইন র। কেন বলি র র র করে চাচাই কেন? অনেক ফটোগ্রাফারকে আমি দেখেছি বুকে লিখে রাখতে হয় শুট ইন র, বিকজ র এত পাওয়ারফুল একটা ফাইল, এটাকে নিয়ে আপনি যা খুশি করতে পারেন। এই নিয়ে একটা ছোট্ট এক্সাম্পল ভিডিও আমি দেবো, সেটা আজকে নয়, সেটা পরে আসবে, যে রটায় র কেন এবং রকে নিয়ে আমি কত দূর যেতে পারি, সেটা পরে ডেফিনেটলি আসবে। তবে দুটো কার্ডের ব্যাপারে বলি যে এই কার্ডগুলো কিন্তু ম্যাগনেটিক ডিভাইস, অ্যাট এনি মোমেন্ট ইওর কার্ড মে করাপ্ট। এবার যদি করাপ্ট হয়ে যায়, ধরুন আপনি একটা ফুল ওয়েডিং শ্যুট করলেন, তারপরে গিয়ে কার্ডটা করাপ্ট হয়ে গেল, তখন একটা কথা আছে যে মার খাওয়ার কিন্তু কোনো বয়স নেই। মার আপনি খাবেন, কারণ আপনি যে সেই কার্ডটাকে পরে ডেটা রিকভারি করে ফেলতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই। কার্ড একদম পার্মানেন্টলি করাপ্ট হয়ে যেতে পারে। দুটো কার্ড মানে কি, আমি একটা স্ট্যান্ড বাই সিস্টেম তৈরি করলাম, আমি নিশ্চিন্তে কাজ করছি। যদি একটা কার্ড করাপ্ট করে আরেকটা কার্ড আমাকে বাঁচিয়ে দিয়ে যাবে, আমি তখন সেই স্লটে অন্য একটা কার্ড ঢুকিয়ে দিয়ে যাব। এবার যাদের কাছে সিঙ্গেল স্লট বডি আছে, যেমন আমার কাছে দুটো বডি আছে, একটি হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে Z6। নাইকন যখন Z6 নিয়ে মার্কেটে এলো মিররলেস, তখন মার্কেটে হু করে ঢুকছে। তারা একটা স্লট দিয়ে, এবং তার কার্ডটা হচ্ছে XQD কার্ড, ভীষণ দামি, কিন্তু একটা স্লট দিয়ে ক্যামেরাটা বাজারে আনলো। এটা আমি অ্যাজ আ প্রফেশনাল ফটোগ্রাফার মনে করি নিকন আমাদের সাথে কিন্তু একটা ইনজাস্টিস করেছে। এবার যাদের কাছে আমাদের একটা স্লট কার্ড আছে, হয়তো সেই বডিটা ভালো, তার সেন্সার ভালো, তার ইমেজ কোয়ালিটি ভালো, তার শার্পনেস ভালো, টোনাল কোয়ালিটি ভালো, এভরিথিং ইজ ভেরি গুড, এবার ক্যামেরাটাকে আমরা ফেলে দিতে পারছি না, তখন আমি যেটা করি, আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে ফোন থাকে। আমি অ্যান্ড্রয়েড ইউজার, আমি অ্যাপেল ইউজার নই। অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তারা একটা ছোট্ট কেবল রাখতে হবে। সেই কেবলটা কীরকম হবে, এটা C2C টাইপ কেবল হতে পারে অথবা C2B টাইপ হতে পারে, সেটা অ্যাকর্ডিংলি কিন্তু আপনাকে চুজ করতে হবে। এটা অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল, দাম হতে পারে অ্যারাউন্ড 200-250 টাকা। একটা এন্ড লাগছে আপনার বডিতে এবং আরেকটা এন্ড আপনার ক্যামেরার কার্ডে। আমি কি করি, হাফ অ্যান আওয়ার শ্যুট করলাম কি 1 ঘন্টা শ্যুট করলাম, যে ছবিগুলো তৈরি হলো সাথে সাথে কিন্তু আমি আমার ফোনে সেই ব্যাকআপটা নিয়ে নিই। আমি একটা নিশ্চিন্ত থাকলাম যে ছবিগুলো তৈরি হয়েছে, যে কার্ডটা যদি করাপ্ট করে আমার ফোনে তার ব্যাকআপ আছে। এবং ফোন থেকেও পেন ড্রাইভে ট্রান্সফার করে নেওয়াটা কিন্তু আরও সেফ, কারণ ফোন থেকেও ডেটা লস হয়ে যেতে পারে। এখন ফোন থেকে কিভাবে আপনি ট্রান্সফার করবেন পেন ড্রাইভে, ভেরি ইজি, ছোটো ছোট্ট অ্যাডাপ্টার পাওয়া যায়, যার একদিকটা মেল আর একদিকটা ফিমেল, তো আপনি এইভাবে ট্রান্সফার নিয়ে নিতে পারেন। এবার আমি আমাদের সেকেন্ড টপিকে যাব। একটা মিথ আছে, আনলেস ইউ আর শুটিং ইন ম্যানুয়াল মোড ইউ আর নট এ প্রফেশনাল ফটোগ্রাফার। এইটাকে আমি চূড়ান্তভাবে অপোজ করি। ম্যানুয়াল মোডে আমি কখন শ্যুট করব, আমরা যখন OCF করছি। OCF মানে কি, অফ ক্যামেরা ফ্ল্যাশ, মানে যেটাকে ট্রিগার করা হচ্ছে রিমোটলি। এটা এখন হাই ইন ডিমান্ড এবং প্রচুর ক্রিয়েটিভ ছবি তৈরি হয়, ব্যাকগ্রাউন্ডকে ব্যালেন্স করা যায়, কি করে করা যায় সেটাও আজকে আমাদের টপিক না। কিন্তু আমার ক্ষেত্রে আমি অ্যাপারচার প্রায়োরিটিতে শ্যুট করতে পছন্দ করি এবং অ্যাভেলেবেল লাইটে কেন শ্যুট করব, কোথায় শ্যুট করব আর ফ্ল্যাশে কখন শ্যুট করব সে প্রসঙ্গেও আমি আসছি। আপনি একটা কথা জেনে রাখবেন যে আপনার কাছে যে ক্যামেরাটা আছে
This is a very smart device. It can calculate the exposure of a small area very correctly and quickly. সুতরাং ম্যানুয়াল মোডে সেটাকে এক্সপোজার করে ফোকাস করে এই যে টাইম লাগে তার মধ্যে একটা ভালো সাবজেক্ট কিন্তু মিস হয়ে যেতে পারে, একটা ক্যান্ডিড মোমেন্ট আপনার ক্যামেরা থেকে আপনার স্টক থেকে কিন্তু মিস হয়ে যেতে পারে। সুতরাং আমি কেন ম্যানুয়াল মোডে সুইচ করব। এবার আমি আসি অ্যাভেলেবেল লাইটের ক্ষেত্রে। অ্যাভেলেবেল লাইটের ক্ষেত্রে একটা মজা আছে, আমি যখন একটা অ্যাম্বিয়েন্সটাকে ধরতে চাইছি এবং সেখানে কোনো মানুষের ছবি তুলতে চাইছি এবং মানুষটা থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশ দূরে আছে, এক্ষেত্রে ফ্ল্যাশ কিন্তু আমি অন্তত প্রেফার করব না, কারণ ফ্ল্যাশ দিয়ে সেই অ্যাম্বিয়েন্সটাকে ব্যালেন্স করানো। ফ্ল্যাশ কেন ইউজ করা হয়? ফ্ল্যাশের একটা ব্যাপার আছে, ফ্ল্যাশ একটা এক্সট্রা শার্পনেস এবং এক্সট্রা কন্ট্রাস্ট, একটা এক্সট্রা ভাইব্রেন্স কিন্তু অ্যাডিশন করে আপনার ছবিতে। ফ্ল্যাশ আমাদের কিছু ক্ষেত্রে ইউজ করতেই হয়। কিন্তু একটা ছবি দেখাচ্ছি, দেখুন এই ছবিটা দেখুন, একদম এই জায়গায় বসে তোলা, আমি যেখানে বসে ভিডিও করি, এখানে একজনের ছবি তোলা হয়েছে, ফ্ল্যাশ মারা হয়েছে, তার মুখে ফ্ল্যাশটা পড়েছে, একদম ওয়েল লিট, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু, এবং টোটাল ঘরের যে অ্যাম্বিয়েন্স আছে সেটা কিন্তু একদম মানে ডাল হয়ে গেছে, যে তার মুখটা এবং এটা এত স্ট্রং, এটাকে আমি প্রেফার করছি না। আমি বলছি যে অ্যাম্বিয়েন্ট লাইট যেটা আছে সেটাকে ব্যবহার করে এবং সামনে থেকে ছোট কোনো লাইট যদি, কন্টিনিউয়াস লাইট যদি অ্যারেঞ্জ করা যায়, তাহলে আপনার পোর্ট্রেট অনেক ভালো হবে। সেকেন্ড এক্সাম্পল দেখুন, একই ছবি একই লোকেশন বাট উইদাউট ফ্ল্যাশ, কিন্তু এখানে আমার টোটাল অ্যাম্বিয়েন্সটা ধরা পড়েছে। এই যে দুটো ছবি আমি দেখালাম, দুটো ছবি কিন্তু একদম র ছবি, এখানে কোনো রকম এডিটিং হয়নি, এখানে আপনার এডিটিং চান্স আছে, কালার কারেকশান আছে। এবারে কালার কারেকশানের কথা যখন উঠলো, আমি আসি কালার ব্যালেন্সের ক্ষেত্রে। কালার ব্যালেন্স ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, যে আমি কোথায় কোন হোয়াইট ব্যালেন্সটা লাগাবো। এখন আপনি বলতে পারেন যে আমার কাছে যেহেতু র আছে, যারা র নিয়ে খুব ইউজ টু কাজ করতে এবং রতে যাদের কনফিডেন্স আছে, বলতে পারে যে আমি রতে ওটা পোস্ট প্রসেসে ম্যানেজ করে নেব। আমার কথা হচ্ছে হোয়াই নট কারেক্ট বিফোর হ্যান্ড। আমি এটাকে যখন ছবি তুলছি, কারণ প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, আগেও বলেছি, আমি যখন ছবি তুলছি সেই সময় আমি যদি হোয়াইট ব্যালেন্সটা কারেক্ট বা অলমোস্ট কারেক্ট করতে পারি, তাহলে আমার ছবির ক্ষেত্রে এডিটিংটা ইজি হয়ে যায় এবং আমি যে প্রপার কালার ব্যালেন্স সেটাকে রাখতে পারি। এবার কোথায় আমি কি কালার ব্যালেন্স সেট করব। আমি যখন আউটডোরে কাজ করছি, ফ্ল্যাশ নিয়ে কাজ করছি বা উইদাউট ফ্ল্যাশ কাজ করছি, আমি কখনো অটো কালার ব্যালেন্সে সুইচ করার জন্য সাজেস্ট করি না, এক্সেপ্ট কয়েকটা জায়গা, সেটাও আমি বলছি যে কখন আমি করব। তো বাইরে যখন করছি সানলাইটে করতে পারি, আমি যদি শেডে থাকে শেড, আপনার কাছে প্রত্যেকটা অপশান আছে। সবার আগে কিন্তু নো ইয়োর ক্যামেরা অ্যান্ড নো ইয়োর ক্যামেরা মোডস অ্যান্ড অপারেশনস ভেরি ওয়েল। তো এইটা কি করে কুইক করে নেওয়া যায়, যদি বাইরে করি, কালার ব্যালেন্স আপনি রাখতে পারেন অ্যারাউন্ড 5500 কেলভিন, এর আশেপাশে কিন্তু সানলাইটের কেলভিন হয়। যখন আমি ইনডোরে কাজ করছি, ইনডোরে কাজ করার ক্ষেত্রে বলি, আমরা এখন কিন্তু লাইট প্যানেলস ইউজ করি, বড় সেটা এলইডি প্যানেলস হতে পারে, কিংবা যে কনভেনশনাল চলে আসছে পোর্টালাইট। পোর্টালাইটের একটা ব্যাকড্র আছে, সেটা হচ্ছে পোর্টালাইট কিন্তু প্রচুর পাওয়ার কনজাম করে এবং 1000 ওয়াট করে পাওয়ারও কনজাম করে নেয়। সুতরাং আমরা চেষ্টা করব আস্তে আস্তে সুইচ করে যেতে অন্য প্যানেল লাইটে, কিন্তু সেক্ষেত্রে আমার সাজেশন সেটা যেন হোয়াইট লাইট থ্রো না করে, তার কালার টেম্পারেচারটা, যে লাইটের কালার টেম্পারেচারটাও যেন ভ্যারিয়েবল হয়। এবং আমি প্রেফার করি একটু ইয়েলো টোন, স্পেশালি ফর ওয়েডিং, কারণ ওয়েডিংয়ে দেখুন রেড, ইয়েলো, অরেঞ্জ, ব্ল্যাক, হোয়াইট একটা কম্বিনেশন থাকে, যেটা আমার ওয়েডিং ফটোগ্রাফিতে একটা এক্সট্রা ভাইব্রেন্স তৈরি করে। সুতরাং যখন আমরা এই ধরনের ইয়েলো লাইটে শ্যুট করছি, সেট ইওর কালার ব্যালেন্স টু অ্যারাউন্ড 3700, একটু এদিক ওদিক হতে পারে। আমি নাইকন ইউজার, নাইকনের ক্ষেত্রে বলছি, এবার অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে একটু অন্য হতেই পারে, তবে খুব বেশি ডিফারেন্স কিন্তু হয়ে যাবে না। এবার আমি আমার পরের স্টপে চলে আসি, যে যখন লো লাইটে শ্যুট করছি, অ্যাম্বিয়েন্স, আমি আগে যে কথাটা বললাম যে আমার অ্যাম্বিয়েন্স লাইট রেখে শ্যুট করতে হবে এবং কালার ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে একটা টপিক মিস করে গেছি, কিছু ক্রুশিয়াল কন্ডিশন আছে যেখানে আমরা বুঝতে পারি না যে কি ধরনের হোয়াইট ব্যালেন্স আমরা সেট করব। যেমন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে মাল্টিপল ইউজ অফ লাইটস আছে, যেখানে ওয়ার্ম কালার আছে, যেখানে লেজার শো হচ্ছে, যেখানে ধোঁয়া দেওয়া হচ্ছে, এইসব পরিস্থিতিতে আমি কিন্তু সুইচ করে যেতে বলি
হোয়াইট অটো ব্যালেন্সে। একটা ছোট্ট এক্সাম্পল রইলো, এটা একটা বিয়ে বাড়িতেই তোলা, একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমি অটো কালার ব্যালেন্স রেখে এই ছবিটা তুলি এবং ডেফিনেটলি হায়ার আইএসওতে। এইবার আমি আইএসওর প্রশ্নে আসি যে কত আইএসওতে আমি ছবি তুলব। আপনার কাছে যে ডিভাইস আছে ফুল ফ্রেম মিররলেস ডিভাইস, সেটা আমি আগেও বলেছি খুব স্মার্ট ডিভাইস এবং এর সেন্সারগুলো কিন্তু প্রচণ্ড ভালো, খুব হায়ার আইএসওতেও খুব অল্প নয়েজ কিন্তু সে জেনারেট করে। একটা আমরা যে অ্যালবামগুলো বানাই সেই অ্যালবামগুলো আমরা কত বড় করি, আমরা যদি ওপেন সাইজ বলি যেটা বেশি চলে 12 ইঞ্চ বাই 36 ইঞ্চ। তো এই ধরনের একটা অ্যালবামের একটা সাইডে, যে কোনো একটা সাইডে যদি আমি একটা পুরো ছবি চেপে দিলাম, কত সাইজ হলো তার 12x18। একটা 12x18 ছবিতে যদি 4000 আইএসওতেও তোলা হয়, আই চ্যালেঞ্জ, আমি চেষ্টা ট্রাই করে দেখেছি, প্রচুর R&D করে দেখেছি, আই চ্যালেঞ্জ যে আপনি 12x18 ছবিতে 4000 আইএসওতে তোলা ছবিতে কোনো রকম নয়েজ কিন্তু দেখতে পারবেন না। সুতরাং তবে চেষ্টা করবেন লোয়ার আইএসওতে রাখার, যদি আপনার শাটার সাপোর্ট করে। শাটার যদি খুব লো হয়ে যায় তখন কিন্তু আপনাকে একটু কনসিডার করতে হবে বা অ্যামাউন্ট অফ লাইট বাড়িয়ে নিতে হবে। এবার আমরা যাব পরের টপিকে। আমাদের পরের টপিক হচ্ছে আমরা যখন লং টেলিফটো ইউজ করছি। আমি যেমন একটা ওয়েডিংয়ে যখন কাজ করি, আমি ক্রিয়েটিভ করি, আমি মূলত ক্যান্ডিড পোর্ট্রেট করি, পোজিং করিয়ে ছবি তোলানোটা খুব বেশি পছন্দ করি না, যদিও সেটা করাতে হয় বিকজ অফ ক্লায়েন্ট ডিমান্ড। একজন অথবা দুজন গ্রাফার আমার রাখা থাকে যারা ওই 24 mm থেকে 70 mm এর মধ্যে তারা কাজ করে, টোটাল জিনিসটাকে রেকর্ড করে। এবং ওয়েডিং ফটোগ্রাফিতে আরেকটা জিনিস হচ্ছে, ফটোগ্রাফার যারা আমরা যা চাই আর ক্লায়েন্ট যা চায় দুটো একদম ডিফারেন্ট। ফটোগ্রাফাররা সবসময় ক্রিয়েটিভিটি, লাইটিং, হ্যানা ত্যানা নিয়ে পড়ে থাকে, কিন্তু ক্লায়েন্ট কি চায়, তাদেরকে দেখতে সুন্দর লাগছে কিনা, ঝকঝকে লাগছে কিনা, এবং দ্য এন্টায়ার প্রোগ্রাম সেটাকে প্রপারলি রেকর্ড করা হয়েছে কিনা। সেটা তার হলদি হতে পারে, তার কোনো খাওয়ার জায়গা হতে পারে, ডেকোরেশন হতে পারে, এভরিথিং শুড বি রেকর্ডেড। শুনুন, তারা চায়, তারা কিন্তু মিলিয়ে নেবে। সুতরাং আমি সাজেস্ট করছি কোনো কিছু যেন মিস না যায়। এবার যে প্রসঙ্গে আসছি, আমি যখন ক্রিয়েটিভ করছি, আমি দুটো ক্যামেরা আমার রাখা থাকে। আমার টিমে টোটাল 4টে থেকে 5টা ক্যামেরা থাকে, কারণ ক্যামেরাকেও আমি বিশ্বাস করি না, এগুলোও যে কোনো সময় কিন্তু বিগড়ে যেতে পারে। সুতরাং আমার কাছে স্ট্যান্ড বাই থাকলো। তো আমার কাছে দুটো মিররলেস আছে, তার মধ্যে একটা মিররলেস আমার একদম বক্সে প্যাক করা থাকে, আরেকটা মিররলেসে 70-200 2.8 লাগানো থাকে। এবং আমি লং ডিস্টেন্স থেকে কিন্তু ক্যান্ডিড মোমেন্টগুলো নিতে থাকি। আর লং ডিস্টেন্সে কেন যাই, কারণ সেক্ষেত্রে আমার যে মডেল আছে সে কনসাস থাকতে পারে না। একদম কারো সামনে গিয়ে আমি যদি তার ছবি তুলতে শুরু করি, তার যে ক্যান্ডিড ব্যাপারটা সে নষ্ট হয়ে যাবে, কারণ কেউ তো মডেল নয় যাদের ছবি তোলা হচ্ছে। যত দূরে যাব সে তত কিন্তু ইজি ফিল করবে, সে কমফোর্ট জোনে চলে যাবে এবং কখনো কখনো সে জানবেও না যে তার ছবিটা তোলা হচ্ছে। এইগুলো থেকেই বেস্ট ছবিটা আসে। এবার বলছি যে যখন আমি লং ফোকাল লেন্থে শ্যুট করছি তখন একটা সমস্যা এসে যায়, সেই একই সমস্যা, শাটার স্পিড। আমি যদি 150-র বেশি দূরে চলে যাই, যারা বাডিং ফটোগ্রাফার আছে বা যারা নতুন ফটোগ্রাফি করছো, তোমরা আসছো, আমি বলবো যে তুমি যে ফোকাল লেন্থে শ্যুট করছো, ইয়োর শাটার শুড বি ডাবল অফ দ্যাট। যদি আমার ফোকাল লেন্থ 150 হয়, 150 mm হয়, তাহলে ইয়োর শাটার শুড বি অ্যাটলিস্ট 1/300 অফ এ সেকেন্ড। কিন্তু আমি বহুদিন কাজ করছি, আমার হাত স্টেডি হয়ে গেছে, আমি অ্যারাউন্ড 150-150তেই আমি শ্যুট করে ফেলবো। যদি 150 mm হয় তাহলে আমি 100-150তে শ্যুট করতে পারবো। এটা ম্যাটার অফ প্র্যাকটিস, খুব জটিল কিছু না, কাজ করতে করতে প্র্যাকটিস হয়ে যায়। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। এবং সেক্ষেত্রেও আপনাকে যদি দূর থেকে শ্যুট করি অ্যাভেলেবেল লাইটে, আপনাকে হায়ার আইএসওতে কিন্তু সুইচ করতেই হচ্ছে। সুতরাং ডোন্ট বদার অ্যাবাউট নয়েজ আপনার ছবির যে সাইজ হবে সে খুব বেশি ক্ষতি কিন্তু সে করতে পারবে না। সুতরাং একদম নিশ্চিন্তে হায়ার আইএসওতে চলে যান। একদম লাস্ট টপিকে এসে গেছি, আমরা যখন বাইরে ইউজ করছি, মানে বাইরে ফ্ল্যাশ ইউজ করছি এবং সানলাইটের এগেনস্টে আমি শ্যুট করছি, এক্ষেত্রে আমি যেটা ইউজ করি, আমার কাছে বেশ কতগুলো ফ্ল্যাশ আছে, তার মধ্যে গোডক্স এখন খুব কিন্তু কম দামে ভালো ফ্ল্যাশ দিচ্ছে এবং ওসিএফ কোয়ালিটি, মানে অফ দ্য ক্যামেরা যে ফ্ল্যাশ ট্রিগার যেটা আমরা করি, এটা ভীষণ কারেক্টলি কাজ করে এবং এর কালার ব্যালেন্স যেটা এরা বলে একদম অ্যাকুরেট। মানে অনেক বড় বড় কোম্পানি, আমি নাম করছি না, সেসব ব্র্যান্ডও আমার কাছে আছে, তাদের থেকেও কিন্তু ভালো।
তো আমি যখন বাইরে শ্যুট করছি আমার একটা পাওয়ারফুল সোর্স কিন্তু দরকার হয়। যে ছোট ফ্ল্যাশগুলো হয়, যেমন আমার কাছে V1 আছে, যদিও নিকন বলছে না যে এর লেখা নেই, সরি গোডক্স, যে এর ওয়াটেজ এক্স্যাক্টলি কত, কিন্তু আমরা জানতে পেরেছি মোটামুটি অ্যারাউন্ড 75 ওয়াট। এটা কিন্তু সানলাইটের এগেনস্টে ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স করা খুব মুশকিল। নাও হোয়াট ইজ দ্য মেথড অফ ব্যালেন্সিং ইয়োর ব্যাকগ্রাউন্ড, সেটা একটু বলবো না, বেশ জটিল পদ্ধতি এবং একটা প্রো টেকনিক। এটা নিয়ে আমি পরে একটা ফুল ভিডিও নিয়ে আসবো এবং একটা লাইভ মানে একটা মডেল দরকার হবে এবং ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে নিয়ে গিয়ে তাকে শ্যুট করা হবে। তো এক্ষেত্রে আমি কি ইউজ করি, একটা বড় মডিফায়ার। ছোট মডিফায়ার কখনো ইউজ করবেন না, কারণ ছোট মডিফায়ার মানে আপনার ইমেজ কন্ট্রাস্টি হয়ে যাবে, প্রচুর শার্প হয়ে যাবে। আমরা যেটাকে বলি সফট পোর্ট্রেট, সেটা কিন্তু আপনি পাবেন না। লার্জার দ্য সোর্স অফ ইউর ইমেজ, সরি রিফ্লেক্টার অর মডিফায়ার, সফটার উইল বি দ্য পোর্ট্রেট। সুতরাং আমি বড় মডিফায়ার ইউজ করি, যদিও এটা ইউজ করা খুব টাফ, আরেকজনকে এনগেজ করে রাখতে হয়, সে ওটাকে নিয়ে শিফট করে, এটাকে আপনাকে করতে হবে। এবং বড় পাওয়ারে আমি ইউজ করি গোডক্সের এডি 400 প্রো। এটা সানলাইটের এগেনস্টে কিন্তু খুব ভালো কাজ করে। এবং আপনি যখন ফ্ল্যাশ কিনবেন, সে যে ব্র্যান্ডেই কেনেন না কেন, একটা জিনিস শুধু দেখে নেবেন, আপনার ফ্ল্যাশটা যেন হাই সিঙ্ক ফ্ল্যাশ হয়। মানে কম দামি ফ্ল্যাশগুলো কি হয়, আপনার শাটার স্পিড যদি 200-র ওপরে চলে যায়, মোর দ্যান 200, তাহলে সে সিঙ্ক করতে পারে না, হাফ সিঙ্ক হয়ে রেখে দেয়, একটা হাফ ছবি হলো বা কোয়ার্টার ছবি হলো। এটা যেন না হয়, আপনাকে হাই সিঙ্ক নিতে হবে এবং কেনার সময় আপনাকে এটা R&D করে নিতে হবে বা দেখে নিতে হবে যে আমি হাই সিঙ্ক ফ্ল্যাশ চাই। একদম লাস্টের ভিডিওতে এসে গেছি, এটাও আমি বিয়ন্ড টপিক বলবো না, এটাও সেফটি অ্যান্ড সিকিউরিটি। যখন আপনি কাজ করবেন, অ্যাপয়েন্টেড থার্ড পার্সন আর ফোর্থ পার্সন, যিনি ফটোগ্রাফার নন, তিনি কি করবেন, তাকে সারাদিন এনগেজ করুন, তাকে পয়সা দিয়ে সেখানে রাখুন। এই যে টোটাল গ্যাজেটস, এত লক্ষ লক্ষ টাকার গ্যাজেটস, লাইটস, ক্যামেরা, লেন্সেস, এগুলো টেক কেয়ার করার জন্য একজনকে দরকার। একটা জিনিস জানবেন, সব মানুষ কিন্তু ভালো নয়। বিয়ে বাড়িতে বিভিন্ন রকম মানুষ আসে এবং সেখানে আপনি যখন কাজ করেন, আপনার গ্যাজেট ফেলে রেখে আপনি কাজ করেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন না। সুতরাং একজনকে অ্যাপয়েন্ট করে বসিয়ে রাখুন, হি অর শি উইল বি ইয়োর টিম মেম্বার। এবং এন্ড অফ দ্য গেম একটা কথা মাথায় রাখতে হবে, ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু একটা টিম গেম। যখন আমরা কাজ করব, একসাথে কাজ করব, এখানে কোনো কাজের ভেদাভেদ থাকবে না। সুতরাং একজনকে অ্যাপয়েন্ট করুন, যিনি আপনার টোটাল গ্যাজেটটাকে সারাদিন ধরে রক্ষা করবেন। আজকে এই অবধি থাক, অনেকগুলো কথা বললাম। পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। আলবিদা।